কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে অনুপাত বিশ্লেষণ অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই অনুপাত বিশ্লেষণের কিছু কিছু প্রশ্ন আসে আমাদের, যে কোনটির ফলে অনুপাতের বৃদ্ধি ঘটবে বা হ্রাস ঘটবে এবং কোনটির ফলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরও অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষ প্রশ্ন এসেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বিগত দিনগুলো সকল ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো এসেছে, কিন্তু আমরা একটু জাস্ট সমন্বয়হীনতার কারণে ভুল করে ফেলি বা অনেকে আমরা জানি না যে এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয়। তো আমি সুন্দর কিছু টেকনিক শেখাই দিব যাতে করে আপনি এই প্রশ্নগুলো আপনার আর ভুল না হয়। ওকে, তো চলেন বোর্ডে একটা প্রশ্ন দেখি আমরা। দেখেন, যেমন এই প্রশ্নটা ঢাবিতে কিন্তু 17-18 সালেও আসছিল, আবার এই যে দেখেন ঢাবি 23-24 আবার দিয়েছে, কিন্তু একটু পরিবর্তন করে দিয়েছে। তো যেভাবেই দিক না কেন আমি যেটা বলবো আপনি যদি মনে রাখেন, এই প্রশ্ন আপনি সহজে সমাধান করতে পারবেন। বলেছে অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। তাহলে দেখেন নিচের কোন লেনদেনটি বলেছে, কি দেয়া আছে? লেনদেন দেয়া আছে, তাই না? এখন দেখেন কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। কোন লেনদেনটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না, ঠিক আছে? তাহলে দেখেন চলতি অনুপাতে কি কি থাকে। চলতি অনুপাতে আমরা জানি চলতি সম্পদ থাকে, আর কি থাকে ভাইয়া? চলতি দায় থাকে। চলতি সম্পদ আর কি থাকে? চলতি দায় থাকে। তো একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো লেনদেন দ্বারা শুধুমাত্র চলতি সম্পদের বৃদ্ধি ঘটে এবং একই সাথে চলতি সম্পদেরই হ্রাস ঘটে, এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না। অথবা কোনো লেনদেন দ্বারা যদি শুধুমাত্র চলতি দায়ের বৃদ্ধি ঘটে এবং চলতি দায়ের হ্রাস ঘটে, তাহলেও সেটি কি হবে না ভাইয়া? চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ এমন একটি লেনদেনকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে লেনদেন দ্বারা শুধুমাত্র একটি পক্ষে চলতি সম্পদ বাড়বে, আরেকটি পক্ষে চলতি সম্পদ কমবে। এটা একটা হতে পারে। অথবা এমন কোনো লেনদেন খুঁজে বের করতে হবে যেটি দ্বারা শুধুমাত্র একটি দ্বারা চলতি দায় বৃদ্ধি পাবে এবং চলতি দায় হ্রাস পাবে। ওকে, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের এই দুই কন্ডিশন হতে হবে, ঠিক আছে? যদি কোনো লেনদেন দেয়া থাকে এবং আপনাকে যদি বলে কোনটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না, অর্থাৎ পরিবর্তন হবে না অনুপাতের, তাহলে আপনাকে এই দুই কন্ডিশন ম্যাচ করতে হবে। হয় এটা হতে হবে একই সাথে, না হয় এটা হতে হবে। ওকে, তাহলে আমরা দেখি কি বলছে। দীর্ঘমেয়াদী ঋণ, তাই না ভাইয়া? দীর্ঘমেয়াদী ঋণ বলেছে দিয়ে চলতি দায় পরিশোধ। তাহলে এটা তো দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী কোনো জিনিস কি চলতি অনুপাতে আসছে? আসছে না। তাহলে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে চলতি দায় পরিশোধ করলে দীর্ঘমেয়াদী ঋণ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদী ঋণ বৃদ্ধি পাচ্ছে, চলতি দায় পরিশোধ করেছি মানে চলতি দায় হ্রাস পাচ্ছে। তাহলে দেখেন তো এটা কি হলো? এটা কিন্তু হয়নি, কারণ এখানে আমরা কি বলেছি? চলতি দায়ের প্লাস হতে হবে, মাইনাস হতে হবে। আমরা শুধুমাত্র দেখেছি চলতি দায়ের মাইনাস হয়েছে, তাই না? কিন্তু চলতি দায়ের কিন্তু প্লাস হয়নি, হয়েছে দীর্ঘমেয়াদী দায়ের প্লাস। তাহলে এটি উত্তর হবে না। এবার বলেছে বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। এটা কি হয়েছে? বিবিধ পাওনাদারকে নগদ প্রদান মানে কি? বিবিধ পাওনাদার কমেছে, নগদ প্রদান করেছি মানে নগদ কমেছে, অর্থাৎ চলতি সম্পদ কমেছে। তাহলে কি হলো? এটাও কিন্তু হলো না। আমরা কি দেখেছি? একই সাথে একটা চলতি দায় বৃদ্ধি পাবে, একই সাথে একটি চলতি সম্পদ বৃদ্ধি পাবে এবং চলতি সম্পদ হ্রাস হতে হবে, অথবা একই সাথে আমাদের একটা চলতি দায় বৃদ্ধি পাবে আরেকটা চলতি দায় হ্রাস পাবে। যদি হয় তাহলে সেটা হবে। আমরা দেখেছি সেটা কিন্তু এখানে হয়নি। আমরা কি দেখেছি? একটা চলতি দায় হচ্ছে হ্রাস পেল, আরেকটা চলতি সম্পদ হ্রাস পেল, তাহলে হইল না কিন্তু। তাহলে এটাও কিন্তু হলো না। নগদে স্থায়ী সম্পদ বিক্রয়, নগদে স্থায়ী সম্পদ যদি বিক্রয় করি তাহলে স্থায়ী সম্পদ হ্রাস পাবে। নগদে বিক্রয় করেছি সেজন্য নগদ টাকা বৃদ্ধি পাবে। তার মানে দেখেন এখানে কিন্তু স্থায়ী সম্পদ চলে এসেছে। তাহলে কি এটা হবে? এটাও ভাইয়া হবে না। ঘ নম্বরে যাই, ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয়। তাহলে মজুত পণ্য কি ভাইয়া? মজুত পণ্য হচ্ছে আমাদের চলতি সম্পদ। মজুত পণ্য কি? চলতি সম্পদ। মজুত পণ্য কি করেছি ভাইয়া? বিক্রয় করেছি। তার মানে মজুত পণ্য নামক চলতি সম্পদ হ্রাস পেল।
কিসে বিক্রয় করেছি? নগদে বিক্রয় করেছি। ভাইয়া নগদে যদি বিক্রয় করি তাহলে নগদ নামক চলতি সম্পদ কি হলো? নগদ নামক চলতি সম্পদ বৃদ্ধি পেল, নগদ নামক চলতি সম্পদ বৃদ্ধি পেল। তাহলে দেখেন তো চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, তাহলে দেখেন তো এই যে এটার সাথে মিলেছে না? চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ হ্রাস। তাহলে ডেফিনেটলি আমাদের উত্তর হবে কত নাম্বার? ডেফিনেটলি আমাদের উত্তর হবে ভাইয়া ঘ নাম্বার। তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি এই জিনিসটা। তাহলে যদি কোনো লেনদেন দিয়ে আপনাকে বলে নিচের কোন লেনদেনটি দ্বারা চলতি অনুপাতের পরিবর্তন হবে না, তাহলে আমরা কি করব ভাইয়া? আমরা দেখব এমন কোন একটা লেনদেন সেটি একটি পক্ষ দ্বারা চলতি সম্পদই বৃদ্ধি পাবে, আরেকটি পক্ষ দ্বারা চলতি সম্পদই হ্রাস পাবে, যেটা আমরা ঘ নম্বরে পেয়েছি। এটা একটা কন্ডিশন হতে পারে। আরেকটি কন্ডিশন হতে পারে ভাইয়া, একটি লেনদেন দ্বারা চলতি দায়েরই একটি পক্ষ বৃদ্ধি পাবে, আরেকটি চলতি দায়ের পক্ষ হ্রাস পাবে। এখন আপনারা বলতে পারেন এটা দ্বারা কি হইতে পারে? ভাইয়া দেখেন তো, আমরা যদি বলি প্রদেয় বিলে স্বীকৃতি, তাহলে প্রদেয় বিলে যদি স্বীকৃতি হয় তাহলে কি হবে? প্রদেয় বিলে স্বীকৃতি দিলে প্রদেয় বিল নামক চলতি দায় বাড়বে আর পাওনাদার নামক চলতি দায় কমে যাবে। আবার যদি বলি প্রদেয় বিল প্রত্যাখ্যান, প্রদেয় বিল যদি প্রত্যাখ্যান হয় তাহলে কি হবে ভাইয়া? প্রদেয় বিল প্রত্যাখ্যান হলে প্রদেয় বিল নামক চলতি দায় কমে যাবে, পাওনাদার নামক চলতি দায় বেড়ে যাবে। তাহলে দেখেন এই সিচুয়েশনেও আমাদের সেটা কি হবে না? চলতি অনুপাতে প্রভাব ফেলবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন।